15তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে জিকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন স্পিকার। আগে এটা প্রধান বিচারপতি পাঠ করাতেন, বর্তমানে এটাকে স্পিকার পাঠ করেন। বাংলাদেশের সংবিধানের 148 নং অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক পদের শপথ বাক্যে সাংবিধানিক পদের শপথ বাক্য পাঠ করানো হয়। মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার, আর স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। মানে রাষ্ট্রপতি স্পিকারকে আর স্পিকার রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি যাদেরকে শপথ বাক্য পাঠ করান তারা হলেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার। তবে সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে? ফ্রান্সের সহায়তায় নির্মিত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ফ্রান্সের সহায়তায় নির্মিত হয়েছে। ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নকশাও তৈরি করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপিত হয়েছে। তাহলে নির্মাণ করেছে ফ্রান্স আর উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম কোথায় অবস্থিত? কক্সবাজারে। ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম কক্সবাজারে। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? পটুয়াখালীর লেবুখালীতে। শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত পটুয়াখালীর লেবুখালীতে। শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত পটুয়াখালীর লেবুখালীতে। E8 পৃথিবীর কোন ধরনের 8টি দেশকে নির্দেশ করে? E8 পৃথিবীর সবচেয়ে পরিবেশ দূষণকারী 8টি দেশকে নির্দেশ করে। পৃথিবীর সবচেয়ে পরিবেশ দূষণকারী 8টি দেশকে নির্দেশ করে E8। E8 হচ্ছে এনভায়রনমেন্ট পলিউটেড কান্ট্রিজ। ব্রিক্স জাপান যুক্তরাষ্ট্র। এখান থেকে 8টা দেশের নাম মনে রাখবো। ব্রিক্স জাপান যুক্তরাষ্ট্র। ইতে ইউরোপীয় ইউনিয়ন। বিতে ব্রাজিল। আরতে রাশিয়া। আইতে ইন্ডিয়া। সিতে চায়না। এসতে সাউথ আফ্রিকা। জাপান যুক্তরাষ্ট্র। ব্রিক্স জাপান যুক্তরাষ্ট্র। এখান থেকে E8-এর 8টা দেশের নাম মনে রাখবো। E8 বলতে এনভায়রনমেন্ট পলিউটেড কান্ট্রিজ। এনভায়রনমেন্ট পলিউটেড 8টা দেশকে বোঝায়। এনভায়রনমেন্ট পলিউটেড কান্ট্রিজকে বোঝায়। মোট গ্রিনহাউস গ্যাসের 70% নিঃসরণ করে এই 8টা দেশ। মোট গ্রিনহাউস গ্যাস এর 70% নিঃসরণ করে এই 8টা দেশ। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি হচ্ছে রোম হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি। রোম একটি স্থায়ী প্রকৃতির প্রধান মেমোরি, রিড অনলি মেমোরি। রোমের স্মৃতিতে রক্ষিত তথ্যগুলো কেবল ব্যবহার করা যায়, কিন্তু সংশোধন বা পরিবর্তন করা যায় না, তাই একে রিড অনলি মেমোরি বলা হয়। কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় কিছু প্রোগ্রাম রম স্মৃতিতে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে, তবে এটা মুছে পুনঃ প্রোগ্রাম করা যায় এমন রমও আছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে রোমে সংরক্ষিত তথ্যাদি মুছে যায় না। তার মানে রোমে রক্ষিত তথ্যাদি মুছে যায় না এবং স্থায়ী থাকে, এই জন্য রিড অনলি মেমোরিকে স্থায়ী স্মৃতিশক্তি বলা হয়। ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ? এখানে মোজাম্বিক হচ্ছে কমনওয়েলথের সদস্য দেশ। ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ রুয়ান্ডা, মোজাম্বিক, রুয়ান্ডা। মোজা পড়ে, এখান থেকে মনে রাখবো। মোজা পড়ে। রুতে রুয়ান্ডা, মোজাতে মোজাম্বিক। মোজা পড়ে। রুয়ান্ডা, মোজাম্বিক। এটা হচ্ছে ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জনের সময়কাল নিম্নের কোনটি? SDG অর্জনের সময়কাল 2016 থেকে 2030। SDG অর্জনের সময়কাল 2016 থেকে 2030। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর লক্ষ্য 17টি এবং লক্ষ্যমাত্রা 169টি।
লক্ষ্য 17টি, লক্ষ্যমাত্রা 169টি। বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়? বিশ্ব অটিজম দিবস 2 এপ্রিল পালন করা হয়। বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়? 2 এপ্রিল। বিশ্ব অটিজম দিবস 2 এপ্রিল পালন করা হয়, 2 এপ্রিল। দিদির জন্ম মাস এপ্রিলে। দিদি একজন চিকিৎসক, আর অটিজম যেহেতু একটু সমস্যা, দিদি তাদেরকে চিকিৎসা দেয়। 2 এপ্রিল বিশ্ব অটিজম দিবস, 2 এপ্রিল। বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট বিশ্বের কোন দেশ প্রকাশ করে? যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশ করে যুক্তরাষ্ট্র। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। কবে দেয়? 1999 সালের 17ই নভেম্বর। এই দিবসটি উদযাপনের জন্য বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশ করে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো মুদ্রা চালু করতে বাধ্য নয়? ইউরো মুদ্রা চালু করতে বাধ্য নয়। ডেনমার্ক আর যুক্তরাজ্য। যুক্তরাজ্য সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেছে, তাহলে ডেনমার্ক আর যুক্তরাজ্য ইউরো মুদ্রা চালু করতে বাধ্য নয়। বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে? 1998 সালে। 1998 সালে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয়। 1998 সালে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয়। 2018 সালে ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভকারী লুকা মদ্রিচ কোন দেশের নাগরিক? ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। 2018 সালের ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভকারী লুকা মদ্রিচ কোন দেশের নাগরিক? ক্রোয়েশিয়া তখন 2018 সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়া রানার্স আপ হয়েছিল। লুকা মদ্রিচ হচ্ছে গোল্ডেন বল পেয়েছিল। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুন্ড্রবর্ধন বর্তমানে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত। আকাশ নীল দেখায় কারণ নীল রঙের বিক্ষেপণ বেশি। সূর্যের সাদা আলো বিচ্ছুরিত হলে 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়। এ বর্ণগুলো হলো বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা ও লাল। বর্ণালী হতে দেখা যায় যে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম আর বেগুনি আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি। প্রকৃত অর্থে যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোর বিক্ষেপণ বেশি। সূর্যরশ্মি বায়ুমণ্ডলের সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন গ্যাস অণুতে বিশ্লিষ্ট হয়। এক্ষেত্রে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বেগুনি, নীল ও আসমানি আলোর বিক্ষেপণ অধিক হয়। কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বেগুনি, নীল আর আসমানি আলোর বিক্ষেপণ বেশি হয়। নীল আলোর বিচ্যুতি লাল ও বেগুনি আলোর বিচ্যুতির মাঝামাঝি বলে নীল আলোর মধ্যরশ্মি হিসেবে আপতিত হয় এবং আকাশে নীল আলোর প্রাচুর্য ঘটে, ফলে আকাশ নীল দেখায়। কোন সময়কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে? 2020 সাল থেকে 2021 সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। 2020 সাল থেকে 2021 সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 সালে। 1941 সালে 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে। 1939 সালের 1 সেপ্টেম্বর থেকে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে 1939 সালের 1 সেপ্টেম্বর থেকে অ্যাডলফ হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর 7 ডিসেম্বর 1941 সালে জাপান পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে। 7 ডিসেম্বর আক্রমণ করে। আর 8 ডিসেম্বর 1941-এ মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করে। তাহলে জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর, আর মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণ করে 9 ডিসেম্বর। তাহলে পার্ল হারবার কী ছিল? মার্কিন নৌঘাঁটি।
পার্ল হারবারে অবস্থিত কি? মার্কিন নৌঘাঁটি। পার্ল হারবারে কি অবস্থিত ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৌঘাঁটি ছিল। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে ৭৮.০২%। ৭৮.০২%। অক্সিজেনের পরিমাণ হচ্ছে ২০.৭১%। ৭১ সাল মানে মুক্তিযুদ্ধের সাল। ৭১ সালে ২০ খাবো, তার মানে অক্সিজেনের পরিমাণ ২০.৭১%। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ০.০৩%। সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন বায়ুমণ্ডলে, পরিমাণ হচ্ছে ৭৮.০২%। ইউয়ান কোন দেশের মুদ্রা? ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা। ইউয়ান চীনের মুদ্রা। চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস দেখা যায়, আর এটা হচ্ছে উহান নয়, এটা ইউয়ান। ইউয়ান কোন দেশের মুদ্রা? চীনের মুদ্রা। মায়ানমারের মুদ্রার নাম কিয়াট। মায়ানমারের মুদ্রার নাম কিয়াট। ভিয়েতনামের মুদ্রার নাম ডং। থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। থাইল্যান্ডে বাথ করব এভাবে মনে রাখবো। ভিয়েতনামের অনেক ঢং ঢং থেকে ডং মনে রাখবো। মায়ানমারের মুদ্রার নাম কিয়াট। ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ভিসুভিয়াস একটি আগ্নেয়গিরি। ইতালির ভিসুভিয়াস কি? আগ্নেয়গিরি। ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ইতালিতে। কচু খেলে গলা চুলকায় কেন? কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট। কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট, তাই কচু খেলে গলা চুলকায়। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটা? জনসংখ্যার দিক থেকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় দেশ ভারত। উত্তর হবে এ। আগে চীন ছিল, বর্তমানে ভারত। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ। ২০১৮ সালের ২ এপ্রিল ময়মনসিংহকে দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয়। তাহলে সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ ২০১২ সালে এটা হয়, এবং এটা ১২তম, কিন্তু এটা হয় ২০১৮ সালের ২ এপ্রিল। ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস। তারপর ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? এটা পড়ার দরকার নেই। ২০২৫ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মকিয়র। কোয়েল থেকে জোয়েল মনে রাখবো। জোয়েল মকিয়র। ফিলিপ আগিও, জোয়েল মকিয়র, ফিলিপ আগিও আর পিটার হাউইট, ফিলিপ আগিও, জোয়েল মকিয়র। এনারা ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে, ৩ জন পেয়েছেন। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্বের জন্য। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্ব ব্যাখ্যার জন্য। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্ব ব্যাখ্যার জন্য ২০২৫ সালে এনারা যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। জোয়েল মকিয়র, ফিলিপ আগিও, পিটার হাউইট। কোয়েল থেকে জোয়েল মনে রাখবো, ফিলিপ আগিও আর হচ্ছে পিটার হাউইট।